আজ 11 এপ্রিল 1755 সালের এই দিনে পৃথিবীতে জন্ম নেয় জেমস পার্কিনসন। এই সায়েন্টিস্ট 1817 সালে আবিষ্কার করেন পার্কিনসন্স রোগ। তার জন্মদিনেই সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে ওয়ার্ল্ড পার্কিনসন ডে। আর এই দিবসটি যারা পালন করেন মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি, আজকে অনুষ্ঠানে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটির কোষাধ্যক্ষ ডাক্তার ইমরান সরকার, তিনি সহযোগী অধ্যাপক, জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার ইমরান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। 11 এপ্রিল যেখানে পার্কিনসন্স দিবস হিসেবে পালন করছেন, আমি যদি প্রথমে একটু ফিরে যেতে চাই যে কেনই আপনারা এই পার্কিনসন দিবস 11 এপ্রিল করলেন? দিনটি আসলে আমাদের যে পার্কিনসন রোগের যে জনক বলা হয় জেমস পার্কিনসন, ওনার জন্মদিনটা ছিল 11 এপ্রিল। ওনার প্রতি সম্মান জানিয়ে আসলে সারা বিশ্বে এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে, বিশ্ব পার্কিনসন দিবস হিসেবে পালিত হচ্ছে। আর উনি প্রথমে আসলে আমাদের যে আপনি 18 শতকের দিকে 1817 সালে খুব সম্ভবত আপনি চিন্তা করেন যে ওই সময় আসলে স্বাস্থ্য ব্যবস্থা সারা বিশ্বের বলেন অতটা কিন্তু ডেভেলপ ছিল না, আমাদের কথা বাদ দিন না, উন্নত বিশ্ব এতটা ছিল না। উনি একটা রচনা লিখেছিলেন যে শেকিং পলসি, এই একটা এসে উনি একটা পেপারে লিখেছিলেন। এই রোগীগুলো প্যারালাইজ হয় এবং হাত পা কাঁপতে থাকে, সেই কারণে উনি নাম দিয়েছিলেন এসে অফ শেকিং পালসি। পরবর্তীতে দেখা যায় যে এটা আসলে পার্কিনসন রোগ, এবং ওনার প্রতি সম্মান রেখে আসলে এই 11 এপ্রিল এই দিবসটি। ওয়ার্ল্ড পার্কিনসন ডে, তার প্রতিপত্ত বিষয়টি কি লিখেছে? আমাদের এবারের প্রতিবদ্ধ বিষয় সারা বিশ্বে হচ্ছে যে ব্রিজ দি কেয়ার গ্যাপ, যেটা হচ্ছে যে পার্কিনসন রোগীদের সেবায় যে আমাদের যে একটা দূরত্ব আছে, মানে কেয়ার গিভারদের মধ্যে এবং আমাদের কেয়ারের মধ্যেও, মানে যারা আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি এবং যারা কেয়ার গিভার মানে রোগীকে সেবা দিয়ে থাকে, তাদের মধ্যে একটা গ্যাপ আছে। সেই গ্যাপটাকে কমানো, এটাই হলো সারা এই এবারের প্রতিপাদ্য বিষয়, যে ব্রিজ দ্য কেয়ার গ্যাপ। এই গ্যাপটাকে যাতে দূরত্বটাকে আমরা কমিয়ে আনতে পারি এবং তাদের সেবায় আরও বেশি মনোনিবেশ করা যায়, সেটার জন্য এই নামটি দেওয়া হয়েছে এবার। এবং এই দিবসের মাধ্যমে আপনার একটা অ্যাওয়ারনেস, মানে একটা সচেতনতা বিল্ড আপ করা। যেমন পার্কিনসন্স অনেকে হয়তো জানেও না পার্কিনসন্স রোগের সিমটমটা, লক্ষণটা। তো আমরা যদি আপনাকে জানতে চাই যে পার্কিনসন্স রোগটা আসলে কী ধরনের রোগ, কেন হয়? আমরা মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অফ বাংলাদেশ, আপনি জানেন যে এই সোসাইটিটা করা হয়েছে যে মুভমেন্ট ডিসঅর্ডার মানে আমাদের চলাফেরাজনিত যে সমস্যাগুলো আছে মুভমেন্টের, এই রোগগুলোকেই আমরা একটা ব্রড আমব্রেলার মধ্যে ফেলেছি যে মুভমেন্ট ডিসঅর্ডার। তো মুভমেন্ট ডিসঅর্ডার মানে চলাফেরাজনিত সমস্যাগুলো দুই ধরনের হতে পারে, যে এই চলাফেরাটা ধীরগতির চলাফেরা হতে পারে, আবার চলাফেরাটা খুব দ্রুত গতির চলাফেরা হতে পারে। দুইটাই কিন্তু অ্যাবনর্মাল। আমরা স্বাভাবিক গতিতে চলি, সেটা স্বাভাবিক। সেজন্য কিছু কিছু রোগী আছে দেখা যায় যে তার স্বাভাবিক চলাতে স্লো হয়ে গেছে বা ধীর হয়ে গেছে, সেটা একটা প্যাটার্ন থাকে। আরেকটা প্যাটার্ন থাকে যে অতিরিক্ত মুভমেন্ট হয়, সেটা হলো আরেকটা প্যাটার্ন বলে। এই জন্য আমরা বলি এটাকে হাইপোকাইনেটিক মুভমেন্ট আর একটা হাইপারকাইনেটিক। এই যে স্লো হয়ে যাওয়া, এটারই মূল রোগ হচ্ছে পার্কিনসন রোগ। আর হাইপারকাইনেটিক বা দ্রুতগতির যে মুভমেন্ট ডিসঅর্ডার, সেগুলোতে অনেক রোগ আছে। আপনি জানেন যে আমরা বলি ট্রেমর, কাঁপুনি হওয়া, তারপরে আছে কোরিয়া ডিস্টোনিয়া আছে, ঘাড় বেঁকে যায়, হাত পা বেঁকে যায়। তবে মূল রোগটা হচ্ছে যে রোগে মানুষ স্লো হয়ে যায়, আস্তে 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 স্লো হইতে হইতে এক সময় দেখা যায় বিছানাবন্দি হয়ে যেতে পারে। তো সেটাই হচ্ছে মূল রোগ, হচ্ছে পার্কিনসন রোগ। পার্কিনসন্সের কোনো কারণ আছে কিনা, কোনো জীবাণুঘটিত বা কি কারণে হয় বা কাদের বেশি হয়, ঝুঁকিতে থাকে কারা? এই কারণের মধ্যে প্রথমে আমরা খুঁজি যে ইনফেকশন, যেটা দেখেন এখন আবার সারা দেশে আমাদের একটা ইনফেকশন, মিজলস, এরকম প্রথমে আমরা খুঁজি যে ইনফেকশন আছে কিনা, তারপরে আমরা দেখি যে ইনফ্লামেশন বা প্রদাহ হয় কিনা। তাছাড়া আমাদের নিউরোলজিতে সবচেয়ে বেশি আমরা পাই স্ট্রোক, যেটা হচ্ছে যে হঠাৎ করে রক্তনালী হয় ছিঁড়ে যায় অথবা বন্ধ হয়ে যায়। তাছাড়াও কিছু রোগ আছে ব্রেনের বা নার্ভের, যেখানে আপনার ব্রেন বা নিউরনগুলো শুকাইতে থাকে। তো সেই ব্রেন বা নিউরনের আমাদের যে ডোপামিন নামে একটা কেমিক্যাল আছে, যে ডোপামিন মানুষকে চলতে সাহায্য করে। এই ডোপামিনটা কিছু ব্রেনের নিউরন থেকে, এই নিউরনগুলো শুকাইতে থাকে, ডোপামিন সিক্রেটিং নিউরন। এই ডোপামিন কমে যাওয়ার কারণেই আসলে এই পার্কিনসন রোগটা তৈরি হয়।
এবং এটা এখনও অনেক গবেষণা চলছে এক্স্যাক্ট কারণটা কি, কেন শুকিয়ে যায়। কারণটা বের করতে পেরেছি যে এটা ডোপামিন কমে যাওয়ার কারণে, কিন্তু কেন কমে যায় সেটা এখনো বের হয় না। মানে এগুলো নিশ্চয়ই আসলে গবেষণা চলছে। চলছে, জি। জেনেটিক কিছু কারণ থাকে, আমরা কিছু পাই যে 5-10% মানুষের পার্কিনসন দেখা যায় ফ্যামিলিতে রান করে, তার বাবা মায়ের ছিল এই রোগটা, স্লো হয়ে গেছিল, তার আবার ছেলে মেয়ের হচ্ছে, এটা খুবই কম। বৃদ্ধকালে এই জিনিসটা আমরা দেখি, এটা কি ছোটবেলায় বাচ্চাকালে হতে পারে, শিশুদের হতে পারে? আমরা দেখি যে 65-এর পরে আসলে পার্কিনসন রোগটা বেশি হয়, এটা নিউরো ডিজেনারেশন বলে, আমরা ব্রেন শুকাইতে থাকে। তো নিউরো ডিজেনারেশন বা ব্রেন শুকানো যাওয়া রোগগুলো সাধারণত মানে 60-65 পরে হয়। কিন্তু ইন্টারেস্টিংলি আমাদের এই অঞ্চলে দেখা যাচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সাউথ ইস্ট এশিয়াতে আমরা অনেক ইয়াং পেশেন্ট পাচ্ছি। এবং এটা আপনি জানেন যে এখন মাইকেল যে ফক্স ফাউন্ডেশন আছে আমেরিকার, এটা একটা বড় দাতব্য সংস্থা যারা সারা ওয়ার্ল্ডে পার্কিনসন রোগ নিয়ে গবেষণা করে। তারা একটা গবেষণা শুরু করেছে সারা ওয়ার্ল্ডে যে কেন হয়, জেনেটিক কোনো ডিএনএ উপাদান আছে কিনা, যে ইয়াং যারা আসতেছে। আমাদের নিউরোসায়েন্সে কিন্তু আমরা 18 বছরের ছেলেও পেয়েছি, 22 বছরের ছেলেও পেয়েছি পার্কিনসন আক্রান্ত। সেই জন্য এই ইয়াং অনসেট পার্কিনসন ডিজিজের উপরে এই গবেষণাটা চলছে। এবং আমরা কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট নিউরো সায়েন্স হাসপাতালে আমি এখন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসেবে এই গ্লোবাল স্টাডির মধ্যে যুক্ত আছি। তো 2-1 বছর পরে আমাদের রেজাল্টটা বের হবে সারা ওয়ার্ল্ডে যে ইয়াং যারা আছে তাদের জেনেটিক কি উপাদানের কারণে হচ্ছে আপনারা জানতে পারবেন। পার্কিনসন্সের যদি লক্ষণগুলো একটু জানতে চাই আপনার। পার্কিনসন রোগীদের একবার যদি আমি বলি, শুরুতেই কিছু সিমটম হয়, এটা দেখে মানুষ বুঝতে পারবে বা আপনার ধারণা করতে পারেন। যেমন যে বসে আছে দেখা গেল তার হাতটা একটু কাঁপছে বা তার পাটা একটু কাঁপছে এরকম। তো সাধারণত এক পাশ থেকে শুরু হয় কাঁপুনিটা, কিন্তু দেখা যায় কয়েক বছর 2-1 বছরের মধ্যে 2 হাতেই চলে যায় বা পায়েও চলে যায়, এরকম কাঁপতে থাকে। কাঁপুনি হলো এটা সিমটম। আরেকটা হচ্ছে যে স্লো হয়ে যাওয়া, আমি প্রথমে বলেছি যে এটা মেন হচ্ছে স্লো হয়ে যায় মানুষ, যে তার যে নর্মাল যে পেসে যে হাঁটে তার গতিটা কমে আসতেছে, সে আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, ক্রিপল হয়ে যাচ্ছে। তো এই কারণে সে আবার টার্নিংয়ে প্রবলেম হয়। দেখা যায় একটা মানুষ যায় ঘুরবে একটা জায়গায়, দেখা যায় সে টার্ন করতে পারে না, সে কারণে সে অনেক জায়গায় পড়ে যায়। বা দেখা গেলো গাড়ি থেকে নামবে, তার সেভাবে পাটা পড়ছে না, দেখলো গাড়িটা টান মারলো, সে কিন্তু পড়ে যেত, অ্যাক্সিডেন্টও করে ফেলে এরকম। তাইলে মেন হচ্ছে যে স্লো হয়ে যাওয়া, কাঁপুনি, আর পোস্টারাল ইনস্টেবিলিটি। আমরা বলি যে তার যে দাঁড়িয়ে থাকার বা যে চলার যে একটা স্টেবিলিটি থাকে, এটা নষ্ট হয়ে যায়, ভারসাম্যহীনতা হয়ে যায়। এখন হঠাৎ করে পড়ে যেতে পারে এই পেশেন্টগুলো। আর কিছু নন মোটর সিমটম হয় অনেকে, যেমন গন্ধ কমে আসে পেশেন্টের, কিছু সাইকোসিস ডেভেলপ করে লেট স্টেজে এটা। তারপরে ডিমেনশিয়া আমরা বলি যে স্মৃতিভ্রম রোগটা, যেটা এই রোগের সাথে আবার যুক্ত হয়। কারো কারো দেখা যায় যে প্রস্রাবের সমস্যা হয়, ঘন ঘন প্রস্রাবে যেতে হয় রাতে। আর ফাইনালি যেটা হয় যে যদি আনট্রিটেড থাকে তাহলে সে বেডরিডেন হয়ে যায়, উইদিন 5 to 10 ইয়ার্স দেখা যায় সে বিছানাবন্দি হয়ে যায়। তো এই পার্কিনসন্স রোগটা নির্ণয়ের জন্য কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা, নাকি হিস্ট্রি বা ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনই যথেষ্ট? এটা মূলত আসলে ক্লিনিক্যাল, আপনি জানেন যে প্যাট স্ক্যান করতে হয়। তো এই প্যাট স্ক্যানটা আসলে অনেক ব্যয়বহুল একটা পরীক্ষা, বাংলাদেশে মাত্র 1-2টা জায়গায় হয়। কিন্তু এটা করলে যে সবার যে ওই জায়গাটাও মানে ফুটে ওঠে বা পরিষ্কার হয় তা না। তো দেখা গেলো মশা মারতে কামান দাগা, আপনি কিছু সিমটম ক্রাইটেরিয়া করে দিয়েছে ইন্টারন্যাশনাল পার্কিনসন সোসাইটি থেকে, এটাকে আমরা বলি ইউকে ব্রেন ব্যাংক ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াতে এই কয়েকটা জিনিস থাকলে পার্কিনসন, আর কয়েকটা ক্রাইটেরিয়া আছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া, এটাও বলা আছে এই ইউকে ব্রেন যে এই কয়টা থাকলে এটা পার্কিনসন না। সেগুলো আপনাকে বলে দেয়, যদি কারো 4 হাত পা একসাথে কাঁপুনি হয় অথবা একসাথে তার রিজিড হয়ে যায়, তারা কিন্তু পার্কিনসন না। পার্কিনসন সাধারণত এক পাশ থেকে শুরু হয়, অ্যাসিমেট্রিক হয়। তারপর আরেকটা হচ্ছে যে আর্লি যদি কেউ ফল হয়ে যায়, আসলে পার্কিনসন রোগীরা স্বাভাবিক চলাচল করতে পারে 5-10 বছর, কিন্তু দেখা গেলো একটা রোগী একটা সিমটম হলো স্লো হয়েছে, বললো 15 দিন 1 মাস পরে সে ঘন ঘন পড়ে যাচ্ছে সামনে পেছনে। এই আর্লি ফল হলো বলে যে এটা পার্কিনসন না। তারপর আর্লি ডিমেনশিয়া, মানে ওই যে বললাম একটু স্মৃতিভ্রম বা স্মৃতির ভ্রষ্টতা হয়ে যায়। সাধারণত পার্কিনসন রোগী 5 থেকে 10 বছর পরে আস্তে আস্তে স্মৃতি কমতে যায়। কিন্তু দেখা গেলো একটা রোগী পার্কিনসনের সিমটম, কিন্তু তার শুরুতেই স্মৃতিভ্রম চলে আসলো, যে সে ভুলে যায়, কাউকে চেনে না, তাইলে বুঝতে হবে যে সে পার্কিনসন না, পার্কিনসন প্লাস বলতেছি এটাকে আমরা, পার্কিনসন প্লাস সিনড্রোম, সেটা আলাদা একটা জগৎ। এটাও আমরা চিকিৎসা করে থাকি। তার মানে আপনি বলছেন যে কিছু আমাদের ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে পার্কিনসন। সেই জন্য বড় কোনো পরীক্ষা আসলে দরকার হয় না, যে প্যাট স্ক্যান যেটা বাইরে করে ওরা করে দেখে ডোপামিনের এটা রিজার্ভ,
কিন্তু এটা আসলে আমাদের জন্য দরকার নাই আমাদের মতো দেশের জন্য। কিন্তু আমরা আপনি ক্লিনিক্যালি বলতে হলমার্কটা পারি যেটা ইন্টারন্যাশনাল সোসাইটি ক্রাইটেরিয়া করে দিয়েছে, ফুলফিল করলে তাকে আমরা পার্কিনসন বলছি। ট্রিটমেন্ট আছে, ভালো হয় এই রোগ। আরও 20 বছর 50 বছর আগে আমাদের সিনিয়র স্যারা আমরা যখন মাত্র এমবিবিএসে ঢুকেছি তখন শুধু স্ট্রোকটাই নিউরোলজিতে জানতো মানুষ। এখন তো ধরেন এপিলেপসি বা খিঁচুনি রোগ, হাত পা যে অবশ্যই যা নিউরোপ্যাথি হচ্ছে, মায়োপ্যাথি হচ্ছে, তারপরে অন্য অনেক রোগগুলো চলে আসছে। তো ওই সময় আমাদের টিচাররাও অনেক সময় বলতো আসলে মানুষ যে হোয়াট দ্য মাইন্ড ডাজন্ট নো দ্য আইস ক্যানট সি। আপনি জানেন যে আমাদের টিচারও বলতো যে এটা বয়সের রোগ, বয়স হয়েছে এই জন্য হয়ে গেছে, এটা ভালো হবে না। তারপর ধরেন স্ট্রোকেও even বলতো কয়দিন পরে এটা প্যারালাইজ থাকবে, আস্তে আস্তে এই নিয়ে চল। কিন্তু প্র্যাকটিক্যালি দেখেন এখন স্ট্রোকেও 3.5 ঘন্টার মধ্যে যে কেউ আসে আমার নিউরোসায়েন্সে, আমরা একটা ইঞ্জেকশন দিয়ে দেই, প্যারালাইজ রোগী হাইটা বাড়িতে চলে যাচ্ছে পরের দিন। তাহলে চিকিৎসা নাই যে কথাটা বলতো এটা তো অ্যাবসার্ড। পার্কিনসন রোগটা তো আর অ্যাকিউট হয় না, হঠাৎ হয় না, এটা তো সময় পাবেন আপনি চিকিৎসা করতে। তো এই রোগেও আর্লি ধরাটা খুব ইম্পর্টেন্ট। দেখা গেলো আপনি 2-4 বছর চলে যায়, একটু একটু কাঁপতেছে, বলে যে বয়স হয়েছে এমনি কাঁপে, কিন্তু আসলে তা না, বয়স হইলেই কাঁপবে যে তা না, নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণের মধ্যে পার্কিনসন একটা কারণ। তো সেজন্য আর্লি যদি আমরা ধরতে পারি তাহলে প্রথমে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিই, মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করি। তারপরে এখন রিসেন্টলি সারা ওয়ার্ল্ডেই একটা ইনজেকশন এসেছে ইনসুলিনের মতো কলম পেন সিস্টেম, যে এটা সাবকিউটিনিয়াসলি আমরা দিই। একটা রোগী দেখা গেলো একবার উঠতে পারছে না, ফ্রিজ হয়ে গেছে, তাকে যদি আপনি ইনজেকশন দিয়ে দেন, সকালে ঘুম থেকে উঠতে পারছে না, কিন্তু আপনি যদি সাবকিউটিনিয়াস ইনজেকশন পেশেন্ট নিজে নিতে পারে, ইনসুলিনের মতোই কলম দিয়ে দিলেন, এই রোগী 5 থেকে 10 মিনিট আবার রোগী নিজের মতো হাইটা বাথরুমে যাবে, সব কিছু করতে পারবে। এইটাও কিন্তু আমরা এই মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি এবং আমরা নিউরোসায়েন্সে আমরা কিন্তু এটা শুরু করেছি গত 6 মাস আগে। অতএব আরেকটা হচ্ছে ব্রেনের সর্বশেষ আমরা করি অপারেশন। যে এই পার্কিনসন রোগী যখন বেডরিডেন হয়ে গেল, বিছানায় পড়ে গেল, তাকেও আমরা দেখা যায় যে একটা চিপ বসায় দেওয়া ব্রেনের ভিতরে ছিদ্র করে, এই রোগী কিন্তু অজ্ঞানও করা লাগে না, সজাগ অবস্থায় দেওয়া যায়। আরেকটা হচ্ছে যে এখানে একটা ব্যাটারি বসিয়ে দেওয়া হয়, এটাকে পেসমেকার বলি, ব্রেন পেসমেকার বলা হয়, হার্টের মতোই। হার্ট যখন চলে না আমরা পেসমেকার দিয়ে দিই ব্যাটারি, ঠিক ব্রেনেও আমরা একটা চিপ দিয়ে এখানে একটা ব্যাটারি সাবকিউটিনিয়াস দিয়ে দিই, এবং এটাকে একটা প্রোগ্রামিং করতে হয়, রিমোট সিস্টেম আছে, প্রয়োজনে আপ ডাউন করা লাগে ব্যাটারির মাত্রাটা। তো এটাও আমাদের নিউরোসায়েন্সে অলরেডি আমরা কিন্তু 9টা কেস ইতিমধ্যে করে ফেলেছি। গভর্নমেন্ট থেকে কিছু সুবিধা দিচ্ছে আর কিছু পেশেন্টকে সাপোর্ট দিতে হয়। ডাক্তার ইমরান সরকার, আসলে আমরা যেটা দেখি যে আমাদের দেশে কিন্তু পার্কিনসন্স রোগীর সংখ্যা কিন্তু পর্যাপ্ত, অনেক বেশি। সেই হিসেবে কিন্তু চিকিৎসার সুবিধার কথা যদি বলি, আপনারা আমরা যতটুকু জানি যে নিউরোসায়েন্সে আপনারা সপ্তাহে একদিন একটা মুভমেন্ট ডিসঅর্ডার একটা ক্লিনিক আপনারা করেছেন, কিন্তু এটা কিন্তু পুরো দেশের জন্য কিন্তু পর্যাপ্ত না। সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন? আসলে যেরকম ব্যক্তি, আমরা গত 5 বছরে 6112 জন রুগীকে আমরা এই মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক যেটা বললেন প্রতি মঙ্গলবার ন্যাশনাল নিউরোসায়েন্সে হয়, এই রুগীগুলোকে আমরা সেবা দিয়েছি। তার মধ্যে 50% প্রায় 3000 রুগী ছিল কিন্তু পার্কিনসন। তাহলে দেখেন যে কত লোড আমাদের দেশে। তো সেই জায়গায় আমরা মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক একদিনে আসলে এত লোড নিয়ে আমরা একা সম্ভব না। তো এখন মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের এই বিষয়ে আমাদের যে প্রতিটা মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউটগুলোতে যাতে একটি করে মুভমেন্ট ডিসঅর্ডার পার্কিনসন ডিপার্টমেন্ট হয়, এবং এই ডিপার্টমেন্ট হইলে তাহলে আমরা বিভিন্ন অঞ্চল থেকে আমরা ফেলোশিপ কোর্স চালু করতে পারি, পোস্ট গ্রাজুয়েট। এবং ইতিমধ্যে আপনি শুনে খুশি হবেন, আমরা গতবার অ্যাপ্লাই করেছিলাম যে ন্যাশনাল ইনস্টিটিউট নিউরোসায়েন্স হসপিটালকে ইন্টারন্যাশনাল পার্কিনসন সোসাইটির এমডিএসএ কর্তৃক এটা একটা ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার হিসাবে, হোস্ট ট্রেনিং সাইট হিসাবে অ্যাকসেপ্টেড হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমরা এখন এই কোর্সটা এখানে চালু করতে পারবো, এবং আশা করছি যে আমরা যদি বছরে 4 জন বা 6 জনকেও ট্রেন করি, উইদিন 5 ইয়ার্স আমরা সারা দেশে চিটং, রাজশাহী বিভিন্ন ডিভিশন থেকে আমরা নিউরোলজিস্টকে এনে এটা ট্রেন করব। তার আগে মেডিকেল কলেজ বা ইনস্টিটিউটে এই ডিপার্টমেন্ট চালু করে এই আপামর জনসাধারণের যে পার্কিনসন বা অন্য মুভমেন্ট যে রোগীকে সেবা দিতে পারবে। তা আমাদের সোসাইটি থেকে এই উদ্যোগটা ইতিমধ্যে নেওয়া হয়েছে। এটা কি আসলে প্রিভেন্টিভ কোনো মেজার আছে কিনা, যে কোনো প্রিভেনশন করা যায় কি? এটা হচ্ছে অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট, মানে আর্লি যাতে রোগটা ধরা পড়ে এবং তার যে ম্যানেজমেন্টগুলো আছে এই জিনিসগুলো জানতে হবে। আপনি কিন্তু অনেকে ঘরে ফেলে রাখে, বাবা মা আছে, তার দাদা দাদি আছে বয়স্ক পার্কিনসন রোগী, কিন্তু তাকে যদি রেগুলার ট্রিটমেন্ট করা যায়, আবার ইনজেকশন নেওয়া যায় অথবা অপারেশনের জন্য ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু সে অনেকটাই সুস্থ থাকে এবং বেডরিডেন পেশেন্টও কিন্তু হারতে পারে। আমরা প্রতি বছর
মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি থেকে আমরা প্রতি বছর আমরা কিন্তু অ্যাওয়ারনেস র্যালি করি ন্যাশনাল নিউরোসায়েন্স সকল মেডিকেল কলেজ ইনস্টিটিউটে। এবছরও হচ্ছে যে সকালবেলা আমরা র্যালি করেছি এবং একটা সায়েন্টিফিক সেশন করি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি সকলকে নিয়ে। প্রতি বছরই এটা কিন্তু হয় বিশ্ব পার্কিনসন। যে কথাটি আমরা বলতে চাচ্ছি যে ধরেন পার্কিনসন্স রোগীরা অবহেলার শিকার হয় বা ফ্যামিলির সিনিয়র সিটিজেন তাকে একটা রুমে রাখা হয় বা মনেই করা হয় যে এর কোনো চিকিৎসা নাই, সে ঘরে থাকুক, যে কদিন বেঁচে আছে আল্লাহ বাঁচিয়ে রাখুক, এরকম একটা ধারণা কিন্তু আছে অনেকেই সবার মধ্যে আছে। আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আমরা সারা দেশকে জানিয়ে যেতে চাই যে এই রোগগুলো আসলে যেগুলো বলা হতো যে চিকিৎসা নাই, আসলে তা না। সঠিক চিকিৎসা এবং তাকে যদি রেগুলার ফলো আপ করা হয় তাহলে অনেকেই কিন্তু মানে স্বাভাবিক জীবনের কাছাকাছি তারা জীবনযাপন করতে পারে, মানে তার লাইফ স্টাইলটা যেন সে ইমপ্রুভ করতে পারে। আর আরেকটা বিষয় আপনি বলছেন ইনজেকশন একটা কথা বলেছেন, যেটা এই রোগী সকালবেলা অ্যাপোমরফিন ইনজেকশন। আচ্ছা, সেই ইনজেকশনটা আসলে দেওয়ার পদ্ধতিটা মানে আপনাদের সারা দেশব্যাপী সবার জানা আছে কিনা বা এই ইনজেকশন অ্যাভেলেবল কিনা? কারণ এটা বলছেন চমৎকার যে কিছুক্ষণের মধ্যে সে হেঁটে বাথরুমে যেতে পারবে। এই ইনজেকশনটা আসলে রিসেন্টলি আমাদের দেশে এসেছে, বাইরে থেকে আসে, আমাদের দেশে প্রডিউস হয় না। তো এটা যদি আমাদের দেশে কোনো কোম্পানি এগিয়ে আসে যে এটা প্রোডাকশন করে, দামটাও একটু এক্সপেন্সিভ। ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে যে একটা মানুষ দেখা গেলো সকালে ঘুম থেকে উঠলো, সে তখন হঠাৎ করে 4 হাত পা রিজিড হয়ে গেছে, তার হয়তো হেল্পিং হ্যান্ডটা নাই, ঘুমিয়ে আছে, তার বা ওয়াইফ বা বাচ্চারা অন্য রুমে আছে। ওই অবস্থায় তার কি কষ্টটা আপনি চিন্তা করেন যে সে উঠতে পারছে না, তার ওয়াশরুমে যেতে পারছে না। তো সেটা তখন যদি ইনজেকশনটা দিয়ে দেওয়া হয় তার 5 থেকে 10 মিনিট পরে এটা অ্যাকশনে চলে যায় এবং সেই রুগী তার নিজের মতো করে নেমে হেঁটে ওয়াশরুমে গিয়ে সব কিছু করে 2 থেকে 3 ঘন্টা এটা কার্যকর থাকে। এছাড়া ধরেন একটা প্রোগ্রামে যাবেন আপনি, আপনারা ফ্যামিলি প্রোগ্রামে যাচ্ছেন, দূরে যাবেন, আত্মীয়স্বজন বিয়ে শাদী থাকে, অন্য অন্য অনুষ্ঠান থাকে, তাই হলো তার তো যে মানুষটা আপনার সবাইকে লালন পালন করেছে, ভরণ পোষণ করেছে, এই মানুষটা আজকে ওনাকে রেখে আপনারা চলে যাচ্ছেন, দেখেন কত প্যাথেটিক। অথচ এই লোকটাই কিন্তু এই সবার ভরণ পোষণ, তাকে সবাইকে বেড়ে তুলতে সাহায্য করেছে। তাহলে এই প্যাথেটিক অবস্থা থাকবে না। তখন দেখা যাবে যখন প্রোগ্রামে যাবেন তার 10 মিনিট আগে ইনজেকশনটা দিয়ে দিবেন। আর সাধারণত আমাদের অনুষ্ঠান তো 1-2 ঘন্টায় শেষ হয়ে যায়, সে যাবে গাড়ি দিয়ে গিয়ে অনুষ্ঠানটা করে 2-3 ঘন্টা পরে কিন্তু সে চলে আসতেছে। তার মানসিক যে একটা প্রশান্তি সেটাও কিন্তু আমরা দিতে পারছি। তো সেই জন্য আমরা বলতেছি যে ইনজেকশনটার ব্যবহারটা যাতে আমরা আরও সহজলভ্য করতে পারি, গভর্নমেন্ট যদি একটু এগিয়ে আসে, এটা যদি সরকারিভাবে কিনে সাপ্লাই দিতে পারে হসপিটালগুলিতে, গরিব মানুষরা যাতে কিনতে পারে সহজে, গরিব মানুষরা যাতে সহজে পায়, সেটা মনে হয় যদি রাষ্ট্র একটু এগিয়ে আসে তাহলে সুবিধা। সেক্ষেত্রে তো আমরা জানি আমাদের দেশীয় যে ওষুধ কোম্পানিগুলো অনেক এগিয়েছে, মানে বিশ্বমানের ওষুধ তৈরি হচ্ছে। আবার এই ওষুধও আমার মনে হয় যে আমাদের দেশীয় কোম্পানি, হ্যাঁ দেশীয় কোম্পানি, অনেক বড় বড় কোম্পানি আছে, তাদের অনেক সামর্থ্য আছে, তারা কিন্তু যদি এগিয়ে আসতে পারে তাহলে এই রোগের ক্ষেত্রে যে ওষুধটা বাইরে থেকে আনা বা একটু কস্টিং, এটা এক্সপেন্সিভ হয়ে যায়, সেটা কিন্তু একটু সহজলভ্য কিন্তু আমরা করতে পারি। এটা নিশ্চয়ই ফার্মার যারা আছে তারা এগিয়ে আসবে। আর আরেকটা জিনিস বলতে চাই যে আসলে এই পার্কিনসন্স রোগী যারা কষ্টে আছে, সবসময় হাত কাঁপছে, সুন্দর করে হাঁটতে পারছে না, আমাদের প্রত্যাশা থাকবে যে তাদের মুখেও হাসি ফুটুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর পরামর্শ দিয়েছেন। যারা পার্কিনসন্স রোগে ভুগছেন তাদের অনেক উপকার আসবে। প্রিয় দর্শক, পার্কিনসন্স রোগ হলে চিকিৎসা নেই এই ধারণাটা সঠিক নয়। এর চিকিৎসা আছে এবং এই রোগকে স্লো করে দেওয়া যায় এবং সে কিন্তু স্বাভাবিক জীবনযাত্রাও যেতে পারবে চিকিৎসার মাধ্যমে। দর্শক, আর অবহেলা নয়, পার্কিনসন্স রোগীদের চিকিৎসা সেবা গ্রহণ করুন এবং এই রোগটি আর যেন না বাড়ে সে ব্যাপারে ব্যবস্থা নিন। দর্শক, ভালো থাকুন, শুভকামনা সকলের জন্য।